চীনের দ্রুতগতির সামরিক আধুনিকায়নের ফলে যুক্তরাষ্ট্র আবারও আকাশ শক্তি ধরে রাখার লড়াইয়ে নতুন করে তৎপর হয়েছে। বিশেষ করে চীন যখন J-20 স্টেলথ ফাইটার ব্যাপক হারে উৎপাদন করছে এবং আরও উন্নত ষষ্ঠ প্রজন্মের টেইললেস যুদ্ধবিমান নিয়ে পরীক্ষা চালাচ্ছে, তখন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের আধিপত্য স্পষ্টভাবে চ্যালেঞ্জের মুখে পড়ছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র নেক্সট জেনারেশন এয়ার ডমিনেন্স বা NGAD কর্মসূচি চালু করেছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে বোয়িং নির্মিত নতুন প্রজন্মের স্টেলথ ফাইটার F-47। বিশ্লেষকদের মতে আগামী দশকের আকাশ যুদ্ধে যুক্তরাষ্ট্রের শক্ত অবস্থান বজায় রাখার জন্য এই বিমানটি হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। বর্তমানের অত্যাধুনিক F-22 র্যাপটার এখনও বিশ্বের অন্যতম সক্ষম যুদ্ধবিমান হলেও এটি 90 দশকের প্রযুক্তির উপর ভিত্তি করে নির্মিত এবং সংখ্যায়ও সীমিত। মাত্র 2 শতাধিক অপারেশনাল F-22 থাকার কারণে দীর্ঘ দূরত্বের মিশনে বা বৃহৎ পরিসরের সম্মুখ সমরে এটির উপর নির্ভরতা কঠিন হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে পশ্চিম প্রশান্ত মহাসাগর অঞ্চলে যেখানে চীনা হুমকি প্রতিনিয়ত বাড়ছে, সেখানে F-22 এর সীমিত রেঞ্জ এবং ট্যাঙ্কারের উপর নির্ভরতা যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় দুর্বলতা তৈরি করেছে। এই ঘাটতি পূরণের সবচেয়ে বাস্তবসম্মত সমাধান হিসেবেই উঠে এসেছে F-47। বিমানটি দীর্ঘ পাল্লার মিশনে সক্ষম, উন্নত স্টেলথ সুবিধায় সজ্জিত এবং নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধ ব্যবস্থার সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে পারে। পাশাপাশি মানবচালিত ও মানববিহীন বিমানকে একসঙ্গে ব্যবহার করার ক্রুয়েড আনক্রুয়েড টিমিং সুবিধাও থাকবে এতে। এসব বিবেচনায় বিশেষজ্ঞরা মনে করছেন যে 2030 এর দশকে যুক্তরাষ্ট্রের আকাশ প্রাধান্যকে টিকে থাকার জন্য এই যুদ্ধবিমানটি অপরিহার্য হয়ে উঠবে। একজন সাবেক মার্কিন বিমান বাহিনীর জেনারেল সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি পর্যাপ্ত সংখ্যায় F-47 সংগ্রহ করতে না পারে, তাহলে ভবিষ্যতের আকাশ যুদ্ধে পরাজয়ের ঝুঁকি তৈরি হবে। তার মতে এটি কোনো অতিরঞ্জন নয়, বরং বাস্তবতার সরল হিসাব। ফলে এখন প্রশ্ন শুধু একটি নতুন যুদ্ধবিমান তৈরির নয়, বরং যুক্তরাষ্ট্র তার বৈশ্বিক সামরিক আধিপত্য ধরে রাখতে কত দ্রুত এই বিমানটি বাস্তবে পাচ্ছে সেটাই হয়ে উঠেছে সবচেয়ে জরুরি বিষয়। কলকাতার নিউ মার্কেট এলাকা, যা দীর্ঘদিন ধরে এক টুকরো বাংলাদেশ নামে পরিচিত, ব্যবসায়ীরা মারাত্মক সংকটে পড়েছেন। পর্যটক নির্ভর এই অঞ্চলের বহু হোটেল, রেস্টুরেন্ট ও দোকান এখন বন্ধ হওয়ার উপক্রম। রাজনৈতিক অস্থিরতা এবং ভিসা জটিলতাকেই ব্যবসায়ীরা এর প্রধান কারণ হিসেবে দেখছেন। নিউ মার্কেট চত্বরের কিড স্ট্রিট, রয়েড স্ট্রিট, সদর স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, কলিনদেন, টটিলেন ও মার্কুইস স্ট্রিট সব মিলিয়ে অসংখ্য ছোট বড় ব্যবসা মূলত বাংলাদেশি পর্যটকদের উপর নির্ভরশীল। ব্যবসায়ীদের দাবি, নিউ মার্কেট অঞ্চলের বাণিজ্য অন্তত 70% কমে গেছে এবং পরিস্থিতি আরও দীর্ঘ হলে অনেকের দোকান টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়বে। এই অঞ্চলে প্রায় 30টির মতো খাবারের হোটেল রয়েছে। এর মধ্যে বাংলাদেশি ভোজন রসিকদের প্রিয় খালেক রেস্টুরেন্ট আগে ছিল উপচে পড়া ভিড়ের নাম। বিখ্যাত গরুর কালা ভুনা খেতে লম্বা লাইনে দাঁড়ানো ছিল নিয়মিত দৃশ্য, অথচ এখন সেই রেস্টুরেন্টও চলছে লোকসানে, কারণ বাংলাদেশি পর্যটক প্রায় নেই বললেই চলে। শুধু খালেক নয়, নিউ মার্কেটের প্রায় প্রতিটি রেস্টুরেন্টই একই সংকটে। গত কয়েক মাস ধরে ক্রেতা কমার প্রবণতা অব্যাহত রয়েছে, আর ব্যবসায়ীরা দিশেহারা। খালেক রেস্টুরেন্টের কর্মচারী আবু আলী জানান, বর্তমানে যে কয়জন বাংলাদেশি আসছেন তারা বেশিরভাগই মেডিকেল ভিসায়, আর তাদের দিয়ে রেস্টুরেন্ট চালিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। এতে কলকাতার পর্যটন খাতে বড় ধরনের আর্থিক ক্ষতি হচ্ছে বলে তিনি মনে করেন। তিনি আরও বলেন, পর্যটক ভিসা চালু না হওয়া পর্যন্ত এই সংকট কাটিয়ে ওঠা প্রায় অসম্ভব। ব্যবসায়ীদের প্রত্যাশা, ভিসা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে এবং বাংলাদেশি পর্যটকদের আগমন আবারও নিউ মার্কেট এলাকাকে আগের প্রাণ চাঞ্চল্যে ফিরিয়ে আনবে।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় কার্যকর যুদ্ধবিরতি এখনও টিকে আছে, তবে দক্ষিণ গাজার রাফা শহরের ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলোতে লড়াই শেষ হয়নি। যুদ্ধবিরতির 1 মাস পরেও বহু হামাস যোদ্ধা এখনও এসব সুড়ঙ্গেই আটকে আছেন। বিক্ষিপ্ত কক্ষগুলোতে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছেন তারা। এই পরিস্থিতি শুধু সামরিক নয়, কূটনৈতিকভাবেও বড় সংকট তৈরি করেছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজা কার্যত 2 ভাগে বিভক্ত হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রত্যাহারের জন্য নির্ধারিত ইয়েলো লাইনের পূর্বাঞ্চল এখনও ইসরায়েলের দখলে, রাফাও সেই অংশে। আর পশ্চিমে হামাস ধীরে ধীরে নিয়ন্ত্রণ পুনর্গঠন করছে। ইসরায়েল নিয়ন্ত্রিত এই অঞ্চলে আটকে থাকা প্রায় 200 হামাস যোদ্ধার ভবিষ্যৎ এখন একটি বহুমাত্রিক কূটনৈতিক সংকটে পরিণত হয়েছে। কারো পক্ষেই সহজ সমাধান খুঁজে পাওয়া যাচ্ছে না। সুড়ঙ্গগুলোর কক্ষগুলোর সঠিক সংখ্যা জানা যাচ্ছে না। এই কক্ষগুলো হামাস যোদ্ধারা নিজেদের জন্য নিরাপদ ঘাঁটিতে পরিণত করেছেন। খাদ্য ও পানির ঘাটতি তীব্র হওয়ায় পরিস্থিতি ক্রমে হতাশাজনক হয়ে উঠছে। ইউরোপীয় কাউন্সিল অন ফরেন রিলেশনসের গাজা বিশেষজ্ঞ মোহাম্মদ শেহাদা এই অবস্থাকে বিস্ফোরণের অপেক্ষায় থাকা টাইম বোমা হিসেবে বর্ণনা করেছেন। তার মতে যোদ্ধাদের সামনে এখন 2টি পথ: অবিরাম লড়াই অথবা আত্মসমর্পণ। তবে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড স্পষ্ট জানিয়েছে আত্মসমর্পণ তাদের শব্দ ভাণ্ডারে নেই। আইডিএফ নিয়মিতভাবে এসব ভূগর্ভস্থ অবকাঠামোতে অভিযান চালাচ্ছে এবং দাবি করছে যে এসব অভিযান যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি চুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে হামাস বলছে এসব অভিযান যুক্তরাষ্ট্রের 20 দফা শান্তি পরিকল্পনার লঙ্ঘন। কিন্তু সুড়ঙ্গে আটকে থাকা হামাস যোদ্ধাদের ইস্যু পুরো প্রক্রিয়াকেই আটকে দিচ্ছে। এক পর্যায়ে এই যোদ্ধাদের তৃতীয় কোনো দেশে পাঠানোর ধারণা উঠেছিল। তুরস্কের নামও উচ্চারিত হয়, কিন্তু তা বাস্তবায়িত হয়নি। নেতানিয়াহু রাজনৈতিক চাপের মুখে রয়েছেন। ডানপন্থী দলগুলো স্পষ্ট জানিয়ে দিয়েছে হামাস যোদ্ধাদের নিরাপদে চলে যেতে দেওয়ার মতো কোনো চুক্তি তারা মেনে নেবে না। সাবেক প্রতিরক্ষামন্ত্রী আবিগদর লিবারম্যানও বলেছেন, যারা যুদ্ধবিরতির পর ইসরায়েলি সেনা হত্যা করেছে তাদের সামনে 2টো পথ: আত্মসমর্পণ অথবা মৃত্যু। মার্কিন পরিকল্পনায় বলা হয়েছে যোদ্ধারা যদি অস্ত্র জমা দিয়ে শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতিশ্রুতি দেয় তবে সাধারণ ক্ষমা বিবেচনা করা যেতে পারে। কিন্তু হামাস এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, আর ইসরায়েলও হামাসের যোদ্ধাদের নিরাপদে ফিরে যাওয়ার পথ দিতে রাজি নয়। সুড়ঙ্গগুলোর এই অচলাবস্থা পুরো যুদ্ধবিরতি প্রক্রিয়াকে ধ্বংস করে দিতে পারে। এমন আশঙ্কা না থাকলেও এটি মধ্যস্থতাকারীদের সামনে বড় বাধা তৈরি করছে। যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে হলে এই সুড়ঙ্গ সংকটের সমাধান করতেই হবে।